বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমার পক্ষ হতে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসটি শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত। আজকের ক্লাসে আমি নওরিন সুলতানা আখন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাদের জন্য গণিতের একটি ক্লাস আজকে করব। তাহলে আমরা গণিতের কোন টপিকের উপর আজকে ক্লাসটি করব সেটি জেনে নেই। আমরা অনুশীলনী 8 অর্থাৎ জ্যামিতি অংশ হতে আজকের ক্লাসটি করব। আজকে মূলত আমাদের আলোচ্য টপিক হবে উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। তাহলে এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো পড়ার জন্য আমাদের যা যা জানতে হবে, অর্থাৎ আজকের ক্লাসটি শেষে শিক্ষার্থীরা বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে এবং বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে এসেছি, তাহলে এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের আনুষঙ্গিক যে বিষয়গুলো হচ্ছে তা হলো কি বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ এবং বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই ব্যাপারগুলো আমাদেরকে মূলত জানতে হবে। তাহলে প্রথমে আমরা জেনে নিচ্ছি কি বৃত্তচাপ কি। বৃত্ত কি সেটি কিন্তু আমরা সবাই জানি। তাহলে সেই বৃত্ত হতে আমরা বৃত্তচাপটি জানতে এসেছি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে একটি বৃত্ত দেখা যাচ্ছে। এই বৃত্তের পরিধির উপরস্থ দুটি বিন্দু এ এবং বি। এই এ এবং বিটিকে যদি আলাদা করে ফেলা হয়, দেখো খেয়াল করে, এটি একটি অংশ, এটি একটি অংশ, তাই তো স্টুডেন্টস? তাহলে দেখি আমরা বৃত্তচাপ সম্পর্কে কি ধারণা পাই। খেয়াল করো, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। আমরা জানি এই যে বৃত্তের এই প্রত্যেকটি অংশকে আমরা যদি এখান থেকে প্রত্যেকটা অংশকে আমরা যদি কোনো বিন্দুগুলো নেই, সেটি হবে বৃত্তের পরিধির উপরস্থ বিন্দু। তাহলে সেখান থেকে পরিধির উপরে দুটি বিন্দু আমরা নিলাম। তাহলে এখানে বলা হয়েছে যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলা হয়। তাহলে এখানে থেকে এ বি অংশটিকে আমরা কি বলতে পারি? বৃত্তচাপ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখা যায় কি এই বৃত্তচাপটির দুইটি অংশ। এই দুটি অংশের একটি হলো ছোট আর একটি বড়। ছোট অংশটিকে বলা হবে কি উপচাপ এবং বড় অংশটিকে বলা হবে কি অধিচাপ, তাই তো স্টুডেন্ট? খেয়াল করো, এই এ বি অংশটিকে যদি আমি আলাদা করে ফেলি, আমাদের নিচে যে চিত্রটি রয়েছে, তাহলে এই ছোট যে অংশটি রয়েছে পরিধির এই অংশটিকে, এটিও তো একটি চাপ, এবং উপরের এই পোর্শনটি এটিও কিন্তু একটি চাপ। তাহলে ছোট এই অংশটিকে বলা হয় কি উপচাপ আর বড় অংশটিকে বলা হবে কি অধিচাপ। এখানে তাই বলা হয়েছে। খেয়াল করো স্টুডেন্টস, এ ও বি এই চাপের প্রান্ত বিন্দু এবং চাপের অন্য সকল বিন্দু তার অন্তঃস্থ বিন্দু। চাপের অন্তঃস্থ বিন্দু একটি আর নির্দিষ্ট করে চাপটিকে এ আর বি চাপ বলে অভিহিত করা হয়েছে এবং এ আর বি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। খেয়াল করো, এখানে যে অধিচাপটি বলা হয়েছে সেটি এ আর বি প্রতীক দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে কখনো উপচাপটি এ বি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং বৃত্তের দুইটি বিন্দু এ ও বি বৃত্তটিকে দুইটি চাপে বিভক্ত করে। উভয় চাপের প্রান্ত বিন্দু এ ও বি এবং প্রান্ত বিন্দু ছাড়া চাপ দুটির অন্য কোনো সাধারণ বিন্দু নেই। কি বলা হয়েছে? আমরা যে বৃত্তটির থেকে দুটি বিন্দু নিলাম, বৃত্তের পরিধির উপরে দুটি বিন্দু নিলাম, সেই পরিধির অংশটিকে যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে বৃত্তের দুটি খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে, একটি ছোট আর একটি তুলনামূলকভাবে বড়। তাহলে বড় অংশটিকেও
আমরা চাপ বলবো, ছোট অংশটিকেও কিন্তু আমরা চাপ বলবো। তাহলে বড় যে অংশটি আমরা পাচ্ছি পরিধির সেটিকে বলা হয় কি অধিচাপ, এবং ছোট যে অংশটিকে পাচ্ছি সেটিকে বলবো কি আমরা উপচাপ। এখানে তাই বলা হয়েছে। এবং এই পরিধির উপরস্থ দুটি বিন্দু বৃত্তটিকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে আমরা বৃত্তচাপ সম্বন্ধে জানলাম। এবার আমরা দেখব কি বৃত্তস্থ কোণ কি। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা কোণ কি তা জানি, এবার আমরা একটু ধারণা পেতে চাচ্ছি বৃত্তস্থ কোণ কি। এই এ বি সি যদি একটি ত্রিভুজ এ বি সি যদি একটি বৃত্ত হয় এবং সেই বৃত্তের কেন্দ্র যদি ও হয়, আমাদের যে চিত্রটি রয়েছে, তাহলে দেখো বৃত্তের দুইটি যে পরস্পরকে বৃত্তের কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে আমরা কি বলবো বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ। অর্থাৎ আমরা যদি বৃত্তের দুইটি যে কে একটি বিন্দুতে, কোন বিন্দুতে, বৃত্তের পরিধির উপরে কোনো বিন্দুতে যদি আমরা ছেদ করাতে পারি, বৃত্তের, আমি আবারও বলছি, বৃত্তের যে কোনো যে, এখান থেকে আমরা চিত্রটি থেকে দেখি যে এসি একটি যে এবং বিসি একটি যে, এই দুইটি যে পরস্পর এই বৃত্তের পরিধির উপরে সি বিন্দুতে কিন্তু টাচ করেছে বা ছেদ করেছে, তাই তো? তাহলে এই সি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হবে সেই কোণটিকে আমরা বলছি কি বৃত্তস্থ কোণ। অর্থাৎ যেই কোণটি বৃত্তের পরিধির উপরে কোন বিন্দুতে স্পর্শ করে সেই কোণটিকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে খেয়াল করে দেখো এই বৃত্তস্থ কোণকে আবার বৃত্তে অন্তর্লিখিত কোণও বলা হয়। তাহলে চিত্রে এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ, আমরা চিত্র হতে দেখতে পেয়েছি। এবং প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে একটি চাপ খণ্ডিত করে। খেয়াল করো তো শিক্ষার্থীরা, এ সি বি, আমি আবার বলছি এ সি বি, এই যে বৃত্তস্থ কোণটি উৎপন্ন হলো সেটি কিন্তু বৃত্তে একটি চাপ তৈরি করেছে, সেটি কি এ বি চাপ, তাই তো? তাহলে দেখো প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে একটি চাপ খণ্ডিত করে। এই চাপ উপচাপ, অর্ধবৃত্ত অথবা অধিচাপও হতে পারে। যেমন আমরা যদি এটির দিকে তাকাই তাহলে এই এসি বি কোণ যে চাপ উৎপন্ন করলো এ বি, তাহলে এই এ বি অংশটিকে আমরা উপচাপের সঙ্গে তুলনা করতে পারি এবং উপরের যে অংশটুকু সেটিকে আমরা অধিচাপের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে একটি বৃত্তস্থ কোণ বৃত্তের যে চাপ খণ্ডিত করে সেই কোণটি সেই চাপের উপর দণ্ডায়মান এবং খণ্ডিত চাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত বলা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা বৃত্তস্থ কোণ সম্বন্ধে জানলাম। এবার আমরা দেখব কি কেন্দ্রস্থ কোণ কি। তাহলে কেন্দ্রস্থ কোণ কি, খেয়াল করো তো, একটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখানে দেওয়া হয়েছে। একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে যদি অবস্থান করে, আমি আবার বলছি, একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয় এবং কোণটি বৃত্তে যে চাপ খণ্ডিত করে সেই চাপের উপর তা দণ্ডায়মান বলা হয়। অর্থাৎ যে আমরা কোণটি পাওয়ার জন্য যে দুটি বাহু আমরা পাচ্ছি সেই বাহুটি অবশ্যই বৃত্তের পরিধির উপরস্থ দুটি বিন্দুকে স্পর্শ করেছে, তাহলে সেই দুটি বিন্দু বৃত্তের পরিধির উপরে যেহেতু পড়লো, তাহলে সেই দুটি বিন্দু দ্বারা কিন্তু একটি চাপ খণ্ডিত হবে। তাহলে ওই কোণটি সেই চাপের উপর দণ্ডায়মান আমাদেরকে এখানে ধরে নিতে হবে, বা অবশ্যই সেটি ওই চাপের উপরে দণ্ডায়মান। তাহলে দেখো তো, আমরা যদি বলি এই চিত্র হতে এ ও বি কোণ, তাহলে সেটি অবশ্যই কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তের কেন্দ্রস্থ কোণ, কেননা এই কোণটি এই বৃত্তটির কেন্দ্রের দিকে আছে বা কেন্দ্রকে স্পর্শ করেছে এবং এই কেন্দ্র দিয়ে যে কোণটি গেল সেটি কিন্তু এ বি চাপে খণ্ডিত হয়েছে। তাহলে এখান থেকে বলা যাচ্ছে কি এই কোণটি এ পি বি, এই চাপের উপরে দণ্ডায়মান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্বন্ধে জানলাম। তাহলে তার আলোকে আমরা একটি উপপাদ্য এখন দেখতে চাইছি। তাহলে এটি দেখার জন্য আমাদেরকে আরেকটি ব্যাপার ধারণা পেতে হবে, সেটি হলো কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই কথাটিও আমাদের এই উপপাদ্যগুলো প্রমাণ করতে হলে কিছু কিছু জায়গায় চলে আসবে। তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কি?
বৃত্তের অভ্যন্তরে এমন একটি চতুর্ভুজ থাকবে যার কিনা মানে যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু ওই বৃত্তটিকে স্পর্শ করে, তাহলে সেই চতুর্ভুজটিকে আমরা বলবো কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। ওকে স্টুডেন্টস, আমরা আমাদের বেসিক বা প্রাথমিক যে ধারণাগুলো আমাদের পাওয়া দরকার ছিল সেগুলো আমরা মোটামুটিভাবে পেয়েছি। তাহলে তার আলোকে আমরা উপপাদ্য প্রমাণ করতে যাচ্ছি। 23 নম্বরের উপপাদ্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর উপপাদ্যটি নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। আগে আমি তোমাদেরকে সাধারণ নির্বাচনটি পড়ে শোনাচ্ছি। তোমরা প্রত্যেকে তোমাদের বইটি সামনে রাখো। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো আমাদের উপপাদ্য কিন্তু এক একটি গাণিতিক থিওরি, তাহলে এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। খেয়াল করো, আমাদের যে প্রশ্নটি বলা হয়েছে সেটি হয়েছে কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। অর্থাৎ একটি চতুর্ভুজ তুমি নাও, সেটি বৃত্তের অন্তর্লিখিত যদি হয় তাহলে চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি কি হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটি আমাদেরকে এখন প্রমাণ করতে হবে। তাহলে খেয়াল করো, মনে করি আমরা বিশেষ নির্বাচনে চলে যাচ্ছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। তাহলে আমাদের এখানে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আছে, সেই বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমাদের এই চিত্র অনুসারে আমাদেরকে প্রমাণ করতে হবে কি, খেয়াল করো, এ বি সি কোণ যোগ এই এ বি সি কোণের বিপরীত কোণ কোনটি স্টুডেন্টস? আমাদের এই চিত্র অনুসারে এ ডি সি কোণ। তাহলে এখানে বলা হয়েছে কি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির সমষ্টি হবে কি 2 সমকোণ। তাহলে আমরা যে বললাম যে এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ ইজ ইকুয়াল টু কত হবে 2 সমকোণ। তদ্রূপ আমাদের চতুর্ভুজটির আরো দুটি কোণ রয়েছে, তাহলে এবং বি এ ডি কোণ যোগ বি সি ডি কোণ ইজ ইকুয়াল টু কি 2 সমকোণ। তাহলে এটি আমরা এখন প্রমাণ করতে যাচ্ছি। অঙ্কন ও কমা এ, এই যে কেন্দ্র হতে এ বিন্দুটিকে যোগ করে দিবে এবং কেন্দ্র হতে সি বিন্দুটিকে যোগ করে দিলে তাহলে আমাদের অঙ্কন হয়েছে। আমরা এখন প্রমাণে যাচ্ছি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একই চাপ এ ডি সি এটির দিকে তাকাও, উপরের যে পোরশনটুকু এটিকে চাপ বিবেচনা করা হয়েছে। তাহলে এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, খেয়াল করো তো স্টুডেন্টস, এডিসি। তাহলে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটি? এ ও সি। আমি এটির কথা বলছি এ ও সি, কিন্তু এ ও সি এই কোণটির কথা যদি আমি বলি, দেখো এই কোণটি 180 ডিগ্রির থেকে বড়। আমরা যদি ও সি রেখাটি বরাবর যদি আমার এই ইন্ডিকেটরটি তোমাদেরকে দেখাই তাহলে এটি হবে কিন্তু স্ট্রেট লাইন বা সরল রেখা, তার আগে এটি তো তির্যকভাবে আরো বেশি বেড়ে গেছে, তাই না? তাহলে যে কোণটি 180 ডিগ্রির চাইতে বড় সেই কোণটিকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। এখানে তাই বলা হয়েছে, একে তো কেন্দ্রস্থ কোণ যেহেতু এটি কেন্দ্র দিয়ে গিয়েছে, আবার এটি 180 ডিগ্রির চাইতে বড়, সেজন্য আমরা বলবো কি এটি হলো কি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা এভাবে অবশ্যই বলে দিব যে একই চাপ এ ডি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ এ বি সি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের উপপাদ্যে কিন্তু জেনেছি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, খেয়াল করো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেটি যদি আমরা জানি তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে কেন্দ্রস্থ প্রবৃত্ত কোণ এ ও সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ এ বি সি। বৃত্তস্থ কোণ তো কিছুক্ষণ আগেই তোমরা জেনেছো যে একটি চাপের উপরে ভিত্তি করে দুইটি যে যদি বৃত্তের পরিধির উপরে কোনো বিন্দুকে টাচ করে তাহলে সেটি যে কোণ উৎপন্ন করবে সেটি বৃত্তস্থ কোণ। তাহলে এ ডি সি চাপের উপর কেন্দ্রস্থ প্রবৃত্ত কোণ হলো এ ও সি,
আর এডিসি চাপের উপর বৃত্তস্থ কোণটি হলো এবিসি। তাহলে সেখান থেকে আমরা এই কথাটি আমরা বলতে পারলাম। তাহলে অর্থাৎ প্রবৃদ্ধ এওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এবিসি কোণ, যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটি আমরা জানি। এবার আসো আবার আরেকটি চাপের কথা যদি আমরা বলি, এখন আবারও একই চাপ এবিসি। দেখো তো এখন আমরা কিছুক্ষণ আগে এডিসি এই চাপটি বিবেচনা করেছি, এবার যদি এবিসি এই চাপটি বিবেচনা করি তাহলে এই এবিসি চাপের জন্য আমার কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? এওসি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে যেটা আমি এডিসি চাপের উপর এওসি বলেছিলাম সেটা হচ্ছে কি এই দিকের কোণটি, আর এখন এবিসি চাপের উপর যে কেন্দ্রস্থ কোণটি বলছি সেটা হচ্ছে কি এই কোণটি। তাহলে এটা অবশ্যই 180 ডিগ্রি চাইতে ছোট, তাহলে আমরা শুধুমাত্র এখানে কেন্দ্রস্থ কোণই বলবো। আর এবিসি চাপের উপর দণ্ডায়মান আমাদের এখানে বৃত্তস্থ কোণ কোনটি? এডিসি। তাই তো শিক্ষার্থীরা? তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি একই চাপ এবি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ এডিসি, অর্থাৎ এওসি কোণ ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডিসি কোণ, যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা দুইটি ধাপে দুইটি চাপের উপর, অর্থাৎ এই বৃত্তটিতে যে দুটি চাপ উৎপন্ন হয়েছে সেই দুটি চাপের উপর ভিত্তি করে আমরা দুটি পর্যায় দেখতে পেলাম। এবার আমরা কি করব? এই দুটি পর্যায়ে বাম পক্ষকে যোগ করে দিব ইজ ইকুয়াল টু ডান পক্ষকে যোগ করে দিব। তারপর দেখি কি হয়। দেখো পরবর্তী পর্যায়ে খেয়াল করতে করো শিক্ষার্থীরা, আমি বলেছি কি যে দুটি পর্যায়ে আমরা যোগ করে দিচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে বাম পক্ষে কি ছিল? প্রবৃদ্ধ এওসি কোণ ইজ ইকুয়াল টু শুধুমাত্র এওসি কোণ, দুইটি কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু, তারপর বৃত্তস্থ কোণের বেলায় আমরা দুটিতেই আমরা 2 দিয়ে গুণ দেখেছিলাম। তাহলে 2 ইন্টু আমরা যদি 2 কমন নিয়ে নিই এবিসি কোণ যোগ এডিসি কোণ, কিন্তু প্রবৃদ্ধ এওসি কোণ যোগ এওসি কোণ ইজ ইকুয়াল টু 4 সমকোণ। আমরা চিত্রটির দিকে তাকাই, বলা হয়েছে কি প্রবৃদ্ধ এওসি কোণ, অর্থাৎ এই উপরের পোর্শনে যে কোণটি আছে এই কোণটি যোগ আবার নিচের যে এওসি কোণ আছে মিলিয়ে কি হলো? এই টোটাল কোণটি আমরা পেলাম না? তাহলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে প্রবৃদ্ধ এওসি কোণ যোগ এওসি কোণ ইজ ইকুয়াল টু কত? 4 সমকোণ। তাহলে এবার বা 2 ইন্টু এবিসি কোণ যোগ এডিসি কোণ তো লিখলে, তারপর ইজ ইকুয়াল টু এই মানটি না বসিয়ে এই মানটি কত পেয়েছো? 4 সমকোণ পেয়েছো। তাহলে 4 সমকোণে লিখে দাও। তাহলে দেখো এবিসি কোণ যোগ এডিসি কোণ ইজ ইকুয়াল টু 2 দ্বারা যদি 4কে আমরা ভাগ করে দিই, 2 দ্বারা 4কে ভাগ করে দিই, তাহলে এখানে কি পাবো? 2 সমকোণ। তাহলে আমরা কি পেলাম? এবিসি কোণ, দেখো এবিসি কোণ ইজ ইকুয়াল এবিসি কোণ প্লাস এডিসি কোণ ইজ ইকুয়াল টু কি? 2 সমকোণ। অর্থাৎ দেখো তো এবিসিডি যে চতুর্ভুজটি বৃত্তটির মধ্যে অন্তর্লিখিত হয়েছে, এই এবিসি কোণ তার বিপরীত কোণ কোনটি? এডিসি কোণ। এই দুটিকে যোগ করে আমরা কত পেলাম? 2 সমকোণ। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি কি যে বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইজ ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 2 সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে তোমরা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, চাপ এবং অন্তর্লিখিত চতুর্ভুজ সম্বন্ধে জানলে এবং তার আলোকে এই উপপাদ্যটি কিন্তু প্রমাণ করতে পেরেছো, তাই তো? তাহলে চলো স্টুডেন্টস আমরা এর পরের উপপাদ্যটিতে যাচ্ছি। উপপাদ্য নাম্বার 24। তাহলে এই 24-এ কি বলা হয়েছে একটু দেখি আমরা। সাধারণ নির্বাচনে বলা হয়েছে
কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়। কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক। শিক্ষার্থী বন্ধুরা, সম্পূরক আমরা জানি তো, সম্পূরক মানে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সেই কোণটিকে আমরা কি বলবো? সম্পূরক কোণ। তাহলে দেখো, কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে। শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত এর মানেটি কি? এর মানে হচ্ছে ওই চতুর্ভুজের 4টি বিন্দু দিয়ে একটি মানে এমন একটি বৃত্ত থাকবে যার মধ্যে কিনা এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হবে। সেই 4টি বিন্দুকে বৃত্তটি স্পর্শ করে যাবে। তাহলে আমরা বিশেষ নির্বাচনে যাচ্ছি। আমাদের যে চিত্রটি রয়েছে দেখো, খেয়াল করে মনে করি এ বি সি ডি চতুর্ভুজে এ বি সি ডি, খেয়াল করো চতুর্ভুজটির একটি পার্ট বৃত্তটির বাইরে চলে গিয়েছে, তাই না শিক্ষার্থীরা? তাহলে এ বি সি ডি চতুর্ভুজে এ বি সি কোণ, এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ ইজ ইকুয়াল টু 2 সমকোণ। প্রমাণ করতে হবে কি এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত, অর্থাৎ এই 4টি বিন্দু দিয়েই বৃত্তটি স্পর্শ করে যাবে। অঙ্কনে যাচ্ছে, যেহেতু এ বি সি বিন্দু 3টি সমরেখ নয়, এ বি সি এই বিন্দু 3টি সমরেখ নয়, মানে একই রেখায় সরল রেখায় অবস্থিত নয়, সেটি বলা হয়েছে। তাহলে সুতরাং বিন্দু 3টি দিয়ে যায় এরূপ একটি ও কেবল একটি বৃত্ত আছে। যেহেতু বিন্দু 3টি একটি সরলরেখার উপর অবস্থিত নয়, তাহলে এই বিন্দু 3টি দিয়ে একটি বৃত্ত পাওয়া যাচ্ছে। মনে করি বৃত্তটি এডি রেখাংশকে, খেয়াল করো যখন তুমি বৃত্তটি আঁকবে তখন এই এডি রেখাংশটিকে ই বিন্দুতে স্পর্শ করেছে বা ছেদ করেছে। এখন কি করা যায়? সি কমা ই আমরা যোগ করে দিচ্ছি, এবং অর্থাৎ সি বিন্দু এবং ই বিন্দু দুটি আমরা যোগ করে দিচ্ছি। প্রমাণ অঙ্কন অনুসারে এখানে আমাদের এই বৃত্তটিতে অন্তর্লিখিত চতুর্ভুজ কোনটি? এ বি সি ডি, তাই কি? খেয়াল করো তো, এ বি সি ডি এটিকে অন্তর্লিখিত হয়েছে। আমরা যদি ভালো করে দেখি, এ বি সি ডি অংশটি বৃত্তের বাইরে চলে গিয়েছে, তাই না? যখন আমরা বৃত্তটি আঁকতে গেলাম তখন আমরা দেখতে পেলাম কি এডি বাহুটির উপরে ই বিন্দু বৃত্তটির পরিধিকে স্পর্শ করেছে। তাহলে আমরা বলতে পারি অঙ্কন অনুসারে এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ খেয়াল করো এ বি সি এবং ই এটি হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে সুতরাং এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ 2 সমকোণ। আমরা 23 নম্বর উপপাদ্যেই দেখে এসেছি যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা তো নিলামই যে এ বি সি কোণ যোগ তারপর কি আসছে এ ই সি কোণ, অর্থাৎ এ বি সি কোণের বিপরীত কোণটি পেলাম আমরা এ ই সি কোণ। তাহলে আমরা সেই তথ্য মতে আমরা বলতে পারছি কি 2 সমকোণ, যেহেতু বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। আচ্ছা, কিন্তু এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ 2 সমকোণ এটি দেওয়া আছে কেন? আমরা তো বলেই নিলাম যে এ বি সি ডি চতুর্ভুজটির ডি বিন্দুটি নাকি সমবৃত্ত হবে। এ বি সি এর সঙ্গে এই 3টি বিন্দুর সঙ্গে ডি বিন্দুটিও যদি সমবৃত্ত হয় তাহলে এটি বলা যাবে কি বি কোণের বিপরীত কোণটি কি ডি কোণ। এটি আমাদের দেওয়া আছে দেখে আমরা এখানে তাই বললাম। তাহলে সেই তথ্য মতে খেয়াল করো তো, এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ যদি 2 সমকোণ হয়, আবার এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ যদি 2 সমকোণ হয়, তাহলে এখান থেকে আমরা এ বি সি কোণ 2 সমকোণ গেল। তাহলে এ ই সি কোণ আর এ ডি সি কোণকে তো আমরা সমান বলতে পারি, তাই না? কিন্তু আমাদের চিত্র অনুসারে কি এটি সম্ভব? খেয়াল করো তো, এটি কি সম্ভব? আমরা বলতে চাচ্ছি কি এ ই সি কোণ প্লাস এ ডি সি কোণ, কিন্তু তা অসম্ভব, কারণ এই চিত্রে সিইডি এই ত্রিভুজটির বহিস্থ কোণ কোনটি? এ ই
সি। তাহলে এই বহিস্থ কোণটি এই ডি কোণের চাইতে কিন্তু বড় হবে। আমরা জানি ত্রিভুজে যে একটি বাহুকে যদি বর্ধিত করি সেখানে যে বহিস্থ কোণটি উৎপন্ন হবে সেই বহিস্থ কোণটি ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দুইটির সমষ্টির সমান। যেহেতু ওই অন্তস্থ কোণ দুইটির সমষ্টি করলে বহিস্থ কোণের সমান হবে, তাহলে তো আমরা এখান থেকে ইজিলি বলতে পারি কি যে ডি কোণের চাইতে এই কোণটি বড়। তাহলে সেজন্য আমরা বলতে পারছি কি এ ই সি কোণ ইজ নট ইকুয়াল টু এ ডি সি কোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যদি তাই নাই হয় তাহলে আমরা এখান থেকে আমাদেরকে বলে দিতে হচ্ছে ই বিন্দু এবং ডি বিন্দু দুটি ভিন্ন বিন্দু হতে পারে না, অর্থাৎ ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সঙ্গে মিলে যাবে, তাই তো? তাহলে সুতরাং যেহেতু ই বিন্দু ডি বিন্দু অভিন্ন বিন্দু হিসেবে আমরা কল্পনা করে নিচ্ছি বা ধরে নিচ্ছি, তাহলে বলতে পারি কি এ বি সি এবং ডি এই চারটি বিন্দু সমবৃত্ত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই উপপাদ্যটিও প্রমাণ করতে পেরেছি। তাহলে তোমরা আজকে ক্লাসটির আলোকে আজকে যে উপপাদ্য দুটি নিয়ে আমি আলোচনা করেছি সেটাই তোমরা বাসায় ভালোভাবে অনুশীলন করবে। তাহলে আমি বাড়ির কাজ হিসেবে উপপাদ্য 23 এবং 24 নংটি তোমাদের জন্য রাখছি। তোমরা বাসায় এটি খুব ভালো করে প্র্যাকটিস করবে, সেটা আমি তোমাদেরকে বারবার বলছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটিতে তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।